শুভ সকাল। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার দেখালোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের ব্রিটেনিয়া ইউনিভার্সিটি কুমিল্লা প্রফেসর তোফায়েল আহমেদ স্যার। আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে ব্রাইট নিউজ 99 অনলাইন চ্যানেল থেকে আপনি টেবিল টক শোতে অ্যাটেন্ড করার জন্য আমি সাংবাদিক ফরহাদ আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রথমে আমি জানতে চাচ্ছি স্যার, আপনি ব্রিটেনিয়া ইউনিভার্সিটিতে আছেন আমাদের ভাইস চ্যান্সেলর হিসেবে। আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আপনি বাল্যজীবন এবং শিক্ষা জীবনটা স্যার কীভাবে কেটেছেন সেই কথাটা আমি আমার চ্যানেলের মাধ্যমে জানতে চাচ্ছি। শ্রদ্ধেয় স্যার প্রফেসর তোফায়েল আহমেদ স্যার। ধন্যবাদ। আমি চট্টগ্রামের মানুষ, গ্রামে বড় হয়েছি, জন্ম হয়েছে গ্রামে, স্কুল আমার গ্রামে, স্কুল গ্রামের। তখন আমাদেরও এখানে যে প্রাইমারি স্কুল ছিল, প্রাইমারি স্কুলের চেয়েও প্রাইমারি শিক্ষাটা আমাদের একটা মাদ্রাসা ছিল, সেই মাদ্রাসাটা অনেক কোয়ালিটি এডুকেশন হতো বলে সবার ধারণা। তা আমার ক্লাস 1 থেকে 4 পর্যন্ত ওই মাদ্রাসার মক্তবে হয়। তারপরে ফতেহাবাদ হাই স্কুল, এটা খুব ফেমাস স্কুল উত্তর চট্টগ্রামে। চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের পরেই এই স্কুলটার নাম আসতো। এবং ফতেহাবাদ হাই স্কুলটা অনেক ছাত্র ছিল, ওই স্কুলে আমার SSC পর্যন্ত লেখাপড়া। দেন চিটাগং কলেজ, চিটাগং কলেজ থেকে ইন্টারমিডিয়েট, তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে আমি অনার্স এবং মাস্টার্স। পরবর্তীতে কুমিল্লা একাডেমিতে যখন চাকরি করি, তার আগেও আমার 3টা চাকরি করেছি আমি। আরও অগ্রণী ব্যাংক, একটা হাই স্কুল, ফতেপুর হাই স্কুল, অগ্রণী ব্যাংক, তারপরে চট্টগ্রাম বন্দর, বন্দরে আমি সহকারী জনসংযোগ অফিসার ছিলাম। সেই সুবাদে কুমিল্লা একাডেমিতে আমি জনসংযোগ অফিসার হিসেবে চলে আসি 80-তে। তখন এই 80-তে চট্টগ্রাম কুমিল্লা একাডেমিতে আসাটাই আমার জীবনের একটা মোড় পরিবর্তন হয়ে যায়। কারণ আমার ইচ্ছাই ছিল আমি অন্য কোনো চাকরির দিকে আমার কোনো নেশা ছিল না, অন্য কোনো কাজে। আমার 2টো কাজের প্রতি আমার খুব নেশা ছিল। একটা হচ্ছে সাংবাদিকতা, লেখালেখি করা, আর দ্বিতীয় মাস্টার টিচিং প্রফেশন। তো সেই হিসেবে কুমিল্লা একাডেমির কাজটা আমার খুব পছন্দ হয়ে যায়। আমি অন্য চাকরিগুলোতে বললাম না, আর তার আগে 3টা চাকরি করেছি, এগুলোতে খুব বেশি দিন স্থিত হয়নি। রাইট, এক্স্যাক্টলি। কুমিল্লাতে এসে আমি 13 বছর এক নাগারে এই বারে কাজ করেছি। এবং কুমিল্লায় থাকাকালীন সময়ে আমি যুক্তরাজ্যে ওয়েলস ইউনিভার্সিটিতে, ইউনিভার্সিটি অফ ওয়েলস মাস্টার্স এবং PhD করি। তারপরে এসে আবার কুমিল্লাতেই যোগ দিই। পরবর্তী সময়ে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাই, ওখানেও 13 বছর লোক প্রশাসন বিভাগে শিক্ষকতা করি, অধ্যাপক হই। আমি সরাসরি সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দিয়েছিলাম। আমি মাঝখানে আমি ইউনিভার্সিটিতে চাকরি শুরু করিনি জীবন। তারপরে প্রফেসর হই এবং এক সময় বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো অসঙ্গতি, বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো জিনিস আমার কাছে পছন্দ হয়নি, যে কারণে অনেক আশা নিয়ে গিয়েছিলাম। কারণ আমার বাড়ি বিশ্ববিদ্যালয়ের পাদদেশে। কিন্তু আমি তারপরও ওইভাবে থাকিনি, কারণ আমি ওখানে তো আঞ্চলিক রাজনীতি করতে যাই। তো আমাকে অনেকে বলেছে তোমার বাড়ির কাছে ইউনিভার্সিটি, তুমি যা করো তাই করতে পারো এখানে। আমি বললাম না, আমি এগুলো করতে আসি। আমি চলে আসি, এবং চলে আসা মানে একদম বেকার হয়ে যায়। আমার যখন চাকরি ছিল না, আমি যখন চাকরি ছাড়ি, আর চাকরি নিয়ে আমি চাকরি ছাড়িনি, আমার পছন্দ হয়নি, আমি ছেড়ে দিয়েছি। তো তারপরে হয়ে যায় আমি যেটা ওই রকমই, ধরেন আমি এক সময় কেউ ছুঁড়ে ফেলে দিল, আবার কেউ রিসাইকেল করলো, এইভাবে করে DFID আমাকে নিল, ওখানে একটা কাজ করলাম। ওখান থেকে লোকাল গভর্নমেন্ট কমিশন হলো সরকারের তত্ত্বাবধায়কের আমলে, তখন লোকাল গভর্নমেন্ট কমিশনের সদস্য হলাম। কমিশন বন্ধ হওয়ার পরে আমাকে UNDP নিয়ে গেল। UNDPতে গভর্নেন্স অ্যাডভাইজার হিসেবে ছিলাম 6 বছর। তারপরে এসে ব্র্যাক ইউনিভার্সিটির BIGD, ওখানে 2 বছর। ব্র্যাক ইউনিভার্সিটি থেকে আবার একটা ডোনার NGO, তারা ডাইরেক্টর হিসেবে নিয়ে গেছিল, ডাইরেক্টর গভর্নেন্স, ওখানে 2 বছর থাকলাম। তারপরে ওখান থেকে আবার নর্থ সাউথে 2 বছর পড়ালাম, তারপরে এখানে আসলাম। ভিউয়ার্স, খুব সুন্দর একটি প্রস্তাবনার মধ্যে চলে আসছে চায়ের ফাঁকা ফাঁকা টেবিল টক সাথে আমার শ্রদ্ধেয় স্যার যে কথাটা তুলে ধরলেন, আমাদের ভাইস চ্যান্সেলর প্রফেসর তোফায়েল আহমেদ স্যার, কুমিল্লা ব্রিটেনিয়া ইউনিভার্সিটি। আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি স্যার, আপনার বাল্যজীবন এবং শিক্ষা জীবনের কথাটা তুলে ধরার জন্য হাঁটি হাঁটি পা করে আজকে আপনি এই প্ল্যাটফর্মে আসছেন। আমি আপনার ধন্যবাদ জ্ঞাপন করছি আপনার বাল্যজীবনের শিক্ষা জীবনের কথাগুলি তুলে ধরার জন্য। আমার কাছে মনে পড়ে গেল সেই পল্লী কবি জসীমউদ্দিনের কথা। পল্লী কবি জসীমউদ্দিন তার নকশিকাঁথা মাঠের মধ্যে
প্রতিটা ফোরকা জীবন কাহিনী লিখে গিয়েছেন। আমার কাছে মনে হচ্ছে যে পল্লী কবি জসীমউদ্দিন যেভাবে প্রতিটা ফোরকা জীবন কাহিনী লিখে গেছেন, আপনি জীবন গাথাটা ঠিক সেভাবে ফোরকে গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে আপনি আজকে আমাদের কিংবদন্তি হিসাবে আসছেন। সেই সুবাদে আমার স্যাটেলাইটের মাধ্যমে আপনি বাল্যজীবন এবং শিক্ষা জীবনের কথাটা তুলে ধরার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। অ্যাজ ওয়েল আমাদের কুমিল্লার একজন কিংবদন্তি এবং অনারেবল স্যার হিসেবে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি টেবিলের সাথে আপনার বাল্যজীবন এবং শিক্ষা জীবন কথাটা তুলে ধরার জন্য। পরবর্তীতে স্যার আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, জিনিস একটু বলতে হয়, কারণ আমার বলছিলাম আপনাকে এটা ইনফর্মাল ডিসকাশনে, কুমিল্লায় আসাটা আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট। কারণ চট্টগ্রামের মানুষরা সাধারণত তখনকার দিনে চট্টগ্রাম ছাড়তে চাইতো না। আরেকটা হচ্ছে যে আমি তো চট্টগ্রাম বন্দরে একটা খুব ভালো চাকরি করতাম, ওখানে গাড়ি বাড়ি সবই ছিল। আচ্ছা আচ্ছা। আর কুমিল্লায় আসাতে আমার কোনো আর্থিক লাভ হয়নি, আচ্ছা ক্ষতি হয়েছে, কারণ আমি বাড়ি থেকে এসে চাকরি করতাম। কিন্তু কুমিল্লায় এসে আমার সব কিছু খুব ভালো হয়ে গেল, বিশেষ করে কুমিল্লা একাডেমির কর্মপরিবেশ, অদ্ভুত একটা কর্মপরিবেশ যেটা আক্তার হামিদ খান সৃষ্টি করে দিয়ে গেছেন। তার সাথে যারা কাজ করেছেন সবাই তখন ছিলেন, তাদের সাহচর্য, তাদের যে ভালোবাসা, আর কুমিল্লাতে একাডেমির যে কাজের ধারা সেটা হচ্ছে উন্নয়ন, গ্রামের সাথে মানুষের সাথে এইগুলো আমাকে খুব আকর্ষণ করেছিল। আর কুমিল্লার যে তখনকার সময়ের যে কুমিল্লার সাংবাদিক সমাজ, যেহেতু আমি পাবলিক রিলেশন এবং আগে আমার সংবাদপত্রে কাজ করেছি, তাদের সাথে আমার এক বন্ধু ছিল সম্পাদক, এরকম আরও অনেকেই ছিলেন জুনিয়র যারা, সবাইকে নিয়ে আমি কিন্তু কুমিল্লা শহরে প্রত্যেক দিনই কিন্তু এদের সাথে আমার সময় কাটতো বিকালবেলাটা। তো এইভাবে বিভিন্ন কারণে কুমিল্লা আমার খুব ভালো লেগে যায়। এখানে সবচেয়ে বড় জিনিসটা হয়েছে যে আমি বিশ্ববিদ্যালয়ে জয়েন করতে চেয়েছিলাম পাশ করার পরে, কোনো কারণে এটা হয়নি। সেই জন্য আমি বিশ্ববিদ্যালয়ে জয়েন না করার ক্ষতিটা কুমিল্লা একাডেমিতে জয়েন করে পুষিয়ে নিয়েছি। এখানে পড়াশোনা করার সুবিধা, এখানে শিক্ষকতা করার সুবিধা, গবেষণা করার সুবিধা, এই তিনটা জিনিস আমি ওখানে পেয়ে আমি খুব পরিতৃপ্ত ছিলাম। ভিউয়ার্স, খুব সুন্দর একটি প্রস্তাবনার মধ্যে চলে আসছে স্যার। যে কথাটা বললেন কুমিল্লার যে এনভায়রনমেন্টের মধ্যে আসছে, যে এডুকেশনের যে পারফরমেন্স, স্যার প্রথমেই দুইটা কথাই এখানে উল্লেখ করেছিলেন, শিক্ষকতার কথা। এখানে যেই আপনি প্ল্যাটফর্মে যে ফ্রম দ্য বিগিনিংয়ে আপনি টেবিল টক সাথে যে কথাটা তুলে ধরেছেন, আমরা আপনাকে আলোকিত ব্যক্তি হিসাবে পেয়েছি। তো সেই সুবাদে আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে স্যার ম্যাক্সিমাম বয়সের প্রায়োরিটি দেখা যাচ্ছে যে আপনি এডুকেশন সেক্টরের মধ্যে সময় দিয়েছেন প্রচুর। সেক্ষেত্রে আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে আমি জানতে চাচ্ছি, ব্রিটেনিয়া ইউনিভার্সিটিতে স্যার আপনি ভাইস চ্যান্সেলর হিসাবে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে সে কথাটা আমি স্যাটেলাইটের মাধ্যমে জানতে চাচ্ছি। ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমি খুব বেশি জানতাম না। এখন এখানে বিশ্ববিদ্যালয় হয়েছে সেটাও আমার খুব জানা ছিল না, কারণ আমি কুমিল্লা ত্যাগ করি 94-এ, কুমিল্লা একাডেমি। তারপর থেকে তো বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছি, কিন্তু কুমিল্লা যাওয়া আসা আমার আছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের সব সম্পর্কে আমি জানতাম না। আমাকে বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান, বিউটির চেয়ারম্যান এবং কিছু মেম্বার, এখানকার কিছু শিক্ষক, এরা আমাকে অ্যাপ্রোচ করে বারবার। আমি বললাম, দেখেন আমি তো এখন বিশ্ববিদ্যালয় জীবন থেকে বেরিয়ে এসেছি, এখন আমি শুধু পড়াই, আমি আর কোনো প্রশাসনিক দায়িত্ব নেওয়ার আমার কোনো খুব একটা মানসিকভাবে আমি তৈরি না। ওরা বললো যে না, আপনাকে আমরা চাই, কারণ কুমিল্লায় আপনার একটা দীর্ঘদিনের সম্পৃক্ততা আছে, কুমিল্লার লোকজন আপনাকে ভালো চিনে, এই বিশ্ববিদ্যালয়ের কিছু সমস্যা আছে, সুতরাং আপনাকে আমাদের দরকার। এটা আপনার দরকার নেই হয়তো, এটা আমাদের দরকার, দয়া করে আমাদেরকে সময়টা দেন। তখন আমি বললাম, যদি আপনারা মনে করেন যে আমার উপস্থিতি বা আমার সম্পৃক্ততা বিশ্ববিদ্যালয়ের জন্য মঙ্গলজনক হবে, যেহেতু আমি কুমিল্লায় দীর্ঘদিন কাজ করেছি, আমার একটা দায়বদ্ধতা কুমিল্লার প্রতি আছে, ঠিক আছে আমি যাব, আপনারা ব্যবস্থা করেন। তখন তারা সরকারের কাছে যেভাবে অনুমোদন চায় সেভাবে করলো, কিন্তু সরকার কী করেন জানি এটা অনুমোদন, বিশেষ করে মিনিস্ট্রি দিয়ে দিয়েছে, কিন্তু এই ইউজিসি থেকে এটা কোনো অবজেকশনও দিল না, এটা ফরওয়ার্ডও করলো না, তারা এটা রেখে দিল। তখন তারা বললো যে আমাদের একটা সিস্টেম আছে, আমরা আপনাকে ডেজিগনেটেড বেস হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবো, সরকারের কাছে আমরা আবার এটা প্লেস করবো, যখন সরকার দিবে তখন সরকারিভাবে হবে, কিন্তু আপনি কাজটা শুরু করুন। সেভাবে আমি এসে যাই। এসে আমার কাছে যেটা হচ্ছে যে তখন বিশ্ববিদ্যালয়ে একটু উত্তাল অবস্থা ছিল, পিসি না থাকাতে ছাত্ররা শিক্ষকরা খুব অসন্তুষ্ট ছিল, তারা মুভমেন্ট করছিল। আমি আসলাম, সবার সাথে সবাই আসলো, সবার সাথে কথাবার্তা বললাম, সবাই খুব খুশি হলো, বললো স্যার আপনি আসছেন,
আমরা আপনার উপর আমাদের খুবই আস্থা আছে, আপনাকে সারা দেশের মানুষ চিনে। আমি বললাম আমি চাই না যে আপনারা আমাকে বেজ্জিতি করেন। আমি আমার অন্য কোনো চাকরি করার কোনো টেন্ডেন্সি ইচ্ছা নেই এই বয়সে। আপনাদের জন্য করতে পারি সেটা আমার জন্য একটা জীবনের সঞ্চয় হিসেবে থাকবে। তো আমি সেইভাবে কাজ শুরু করি। তো মোটামুটি একাডেমিক সাইডটা প্রথম বিশ্ববিদ্যালয় মানে একাডেমিক দিকটা এটাকে আমি দেখলাম যে এখানে ভালো কোয়ালিফাইড টিচার আছে, একটা এনভায়রনমেন্ট পেলে তারা খুব ভালো করবে। তো শিক্ষকদের সাথে বসলাম, ছাত্রদের সাথে বসলাম বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্নভাবে। তো শিক্ষা কার্যক্রমটা আমার কাছে মনে হলো যে না, সো ফার সো গুড। কথা হচ্ছে এখানে হয়তো আমি প্রথম সারির 10টা বিশ্ববিদ্যালয়ে সমান পর্যায়ে আমি যেতে পারছি না। কেন পারছি না? আমার যে ইনটেক যারা আসে তারা কিন্তু ওই কোয়ালিটির মানের আসে না। আচ্ছা আচ্ছা। শিক্ষার্থীরা প্রথমে পাবলিক ইউনিভার্সিটি চুজ করে, পাবলিক ইউনিভার্সিটিতে যারা ভর্তি হতে পারে তারা কিন্তু প্রাইভেটে আসে না। রাইট। তারপরে যারা খুব আত্মবিত্তশালী তারা ঢাকা শহরের খুব কয়েকটা নামি দামি বিশ্ববিদ্যালয় আছে ওখানে যায়। কুমিল্লা একটা মফস্বল শহর, এখানকার মানুষের আর্থিক অবস্থা যতই ভালো হোক, সাধারণের অবস্থা কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে গেলে যে পরিমাণ পয়সা লাগে সেটা তারা অ্যাফোর্ড করতে পারে না। আর ছাত্ররাও গ্রামের স্কুল কলেজ থেকে যারা পাশ করে আসে তারাও কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি সিলেবাসগুলোর জন্য নিজেদেরকে তৈরি করে আসে না। এটা কিন্তু সমস্যাটা আমাকে বুঝতে হবে। তাহলে আমি কাদেরকে পাচ্ছি? আমি পাচ্ছি মায়ে তাড়ানো, বাপে খেদানো ওইসব ছেলে। কিন্তু এগুলো নিয়ে আমাকে কিন্তু এদেরকে আমার ঠিক করতে হবে। আমার স্ট্র্যাটেজি হচ্ছে একদম নিচের তলানিতে যেসব স্টুডেন্টরা আছে যারা প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে না, যারা ভালো প্রাইভেট ইউনিভার্সিটিতে যেতে পারে, আমার কাছে তারাই আসছে। সুতরাং আমি তাদেরকেই ওদের সমপর্যায়ে না নিতে পারলেও ওদের কাছাকাছি নিতে হবে, এটা আমার মিশন। সুতরাং আমার শিক্ষকদেরকেও আমি অনুপ্রাণিত করেছি যে আপনি ফার্স্ট ক্লাস স্টুডেন্ট পাবেন না। ফার্স্ট ক্লাস অর্থে এই অর্থে যে একদম আপনি যাই বলবেন তাই তারা গিলে ফেলবে, বুঝে ফেলবে, এটা পাবেন না। আমার এই যে স্টুডেন্টগুলো পাবেন ওদেরকে যাদেরকে একবার বললে হয়, দুইবার বললে হয়, তিনবার বললে হয়, আমার এগুলোকে 5বার 7বার বলতে হবে আপনার। এবং এগুলো গড়ে তোলাই আমাদের একটা চ্যালেঞ্জ। তা আমি দেখলাম যে আমার যে সেমিস্টারগুলো আমার সময় ক্রস করলাম আমি, তাতে দেখলাম আমাদের ধরেন ল গ্রাজুয়েট যারা, আমাদের যারা ল স্টুডেন্ট, আমাদের ল স্টুডেন্টরা নিজেরা ম্যাগাজিন করছে, লেখালেখি করছে, পাবলিশ করছে এগুলো। আমার স্টুডেন্টরা টেলিভিশনের বিভিন্ন টক শোতে আমি পাঠিয়েছি, তারা ওখানে ভালোভাবে আর্গুমেন্ট করতে পেরেছে। ডিবেটে পাঠাচ্ছে বিভিন্ন জায়গায়, ভালো করছে। কম্পিটিশনে গেছে, ল বিভিন্ন ফেস্টিভ্যাল হয়েছে, ওখানে গেছে, ওরা চ্যাম্পিয়ন রানার্স আপ হয়ে আসছে। পাবলিক চিটাগং ইউনিভার্সিটিতে হয়েছে, গেছে করে আসছে। আমার সিএসসি যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, তারা এখানে কুমিল্লার মধ্যে সব ইউনিভার্সিটি থেকে ভালো করেছে। ঢাকায় যে গত মাসে হলো ওই যে ইসলামিক যে একটা আছে গাজীপুরে, ওখানে গিয়ে আমার ছেলেরা ব্র্যাক ইউনিভার্সিটির চ্যাম্পিয়ন হয়েছে, আমাদের রানার্স আপ হয়েছে। কিন্তু ওখানে আরও ঢাকা ইউনিভার্সিটি ছিল। রাইট। এখানে বায়েস্টে হয়েছে, আমাদের চ্যাম্পিয়ন হয়েছে, আমাদের ইউনিভার্সিটির চ্যাম্পিয়ন হয়েছে বায়েস্টে। তো আমি বলতে চাচ্ছি যে এই যে অবস্থাটা, কথা হচ্ছে একদম মেরিটটা কেউ জন্মগতভাবে নিয়ে আসে না তা না, মেরিট তার ভিতরে সুপ্ত অবস্থা আছে, সে হয়তো একটা পরিবেশ পায়। এখন হয়তো আমি তাকে 1 লাফে গাছ আগায় মগডাল উঠাইতে পারবো না, কিন্তু আমি তাকে একটা পরিবেশ দেবো, তাকে নার্চারিং করে চেষ্টা করব তাকে একটা জায়গায় নিতে। তা আমরা এখন চেষ্টা করছি, আমার মনে হয় যে আমরা ওখানে সফল হয়েছি। আমি তো প্রথমেই বললাম আমি ফার্স্ট ক্লাস স্টুডেন্ট পাচ্ছি না এখানে, কিন্তু তাদেরকে আমি 4th ক্লাস করে দিচ্ছি না, আমি এটাকে 2nd ক্লাসে উঠাচ্ছি, কিন্তু দ্বিতীয় স্তরেও কিন্তু উঠাতে পারছি আমি 2nd ক্লাস। কিছু কিছু স্টুডেন্ট খুব এক্সেপশনালি ভালো করেছে। যেমন আমাদের সিএসসির একজন স্টুডেন্ট, তার তৈরি করে একটা ডিজিটাল চশমা, এটা বিদেশের ম্যাগাজিনে একটা ছবি বেরিয়েছে। এখন সে রবোটিক্সে খুব ভালো করছে। আমি পাশের রুমে আপনাকে দেখাবো, আপনি ছবি নিতে পারবেন। এটা সে একটা আমাদের ইউনিভার্সিটির জন্য একটা রবট তৈরি করছে। সেই রবটটার কাজ মোটামুটি 90% শেষ হয়েছে। এটা 100% শেষ হলে আমরা এটা প্রদর্শনী করব, কুমিল্লা টাউন হলের সামনে আমরা দেখাবো। এই রবটটা আমাদের ইউনিভার্সিটির সব মেসেজগুলো দিবে, যে চাইবে যা ওর কাছে দাঁড়াবে জিজ্ঞেস করবে, সেই রবটের মেসেজগুলো দিবে। হ্যাঁ, এটা আমরা এনকারেজ করার জন্য স্কুল কলেজগুলোকে যে এই যে জিনিসগুলো করতে পারার জন্য ছাত্ররা, আমরা একটা রবোটিক ক্লাব করেছি। এই ক্লাবে আমরা এখানকার স্কুল কলেজকে ইনভাইট করছি মাঝে মাঝে, আসো তোমরা এখানে বসে রবট কীভাবে করে, রবট কীভাবে তৈরি করে, রবট কীভাবে কাজ করে, এগুলো দেখো। এটা করছি। এটা একদিকে আমাদের ওই ডিপার্টমেন্টের প্রমোশন, আর একদিকে স্টুডেন্টদের মধ্যে একটা আগ্রহ চলে আসে, এগুলো করছি। সেই জন্য বলতে চাচ্ছি আপনাকে, যেটা মোদ্দা কথা, যে আমরা তাদেরকে পাচ্ছি সেই অবস্থা থেকে তাদেরকে কিন্তু একটা
বড় ধরনের একটা উন্নয়ন করছে, উন্নয়নের দিকে, রাইট। কিন্তু ধরেন যে ছেলেটা যে মেয়েটা ধরেন 200 মিটার রেস যাবে, স্প্রিন্টে যাবে, যারা অলরেডি 100 মিটার আগে আছে তাদের সাথে কিন্তু আমার ছেলেরা এখান থেকে দৌড় শুরু করছে, তাকে সে ধরে ফেলতেছে। তো এটাই কি আমি মনে করি যে আমার সাফল্য, রাইট, এক্স্যাক্টলি। হ্যাঁ, কারণ আমি একদম ওই ফিনিশড গুডস নিয়ে কাজ করছি না, আমি র জিনিস নিয়ে কাজ করছি, তারা কিন্তু একটা জায়গায় যাচ্ছে, রাইট, এক্স্যাক্টলি। এটা আমার স্যাটিসফ্যাকশন বলে আমি মনে করি। আমি কথা শেষ করি নাই, আমার ইউনিভার্সিটির কিছু সমস্যা আছে। সমস্যা হচ্ছে এখানে বিওটের মধ্যে দ্বন্দ্ব ছিল, কারণ এই ইউনিভার্সিটিটা করেছে প্রবাসীরা মূলত, লোকালি কয়েকজন আছে, প্রবাসীরাই মূলত এটা ইনিশিয়েটিভ নিয়েছিল। যে প্রবাসীরা ইনিশিয়েটিভ নিয়েছে তারা সবাই কুমিল্লার লোক না, এবং তার দেশেও থাকে না। এখন এই কারণে এই বিওটের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। এরা কিন্তু টাকা আত্মসাৎ কেউ করে নাই, টাকা পয়সার দিক থেকে অত্যন্ত স্বচ্ছ। এই ক্রাইসিসের মধ্যেও আমরা জমি কিনেছি, ইউনিভার্সিটির জন্য 2.20 শতক জমি কেনা আছে, একর জমি কেনা আছে, এবং বিল্ডিং করার জন্য পুরো না হলেও টাকা বেশ কিছু আমরা রিজার্ভ রেখেছি, রাইট, এক্স্যাক্টলি। কিন্তু বিওটির মধ্যে কয়েকটা লোক আছে, তারা একবার রিজাইন করেন, একবার আবার আসতে চায়, এগুলো নিয়ে কিছু দ্বন্দ্ব হয়েছে। আচ্ছা, দ্বন্দ্ব হয়েছে, ঠিক আছে, এগুলো মীমাংসাযোগ্য, এগুলো কোনো এমন কিছু না। কিন্তু মুশকিল হয়ে গেছে কি, তারা যারা সরাসরি কথাবার্তা বলে এগুলো সমাধান করা যায়, তারা বারবার বিভিন্ন জায়গায় দরখাস্ত করে, অ্যান্টি কারাপশনে দরখাস্ত করে, তারা এক তদন্ত করে, ইউজিসিতে দরখাস্ত করে, পুলিশের কাছে করে, এসপির কাছে করে, তারপরে ডিসির কাছে করে, ইন্টেলিজেন্সে করে, র্যাবে করে, এগুলো করে আমাদের খুব ব্যতিব্যস্ত করেছে। তো এগুলো আমরা মোটামুটি এখন বিভিন্ন জায়গায় বোঝাতে সক্ষম হচ্ছে যে এগুলো তারা বিশ্ববিদ্যালয়ের মঙ্গলের জন্য করছেন। এগুলো যদি আপনারা এন্টারটেইন করেন, আপনারা তদন্ত করে দেখেন, তদন্ত করেন, কিন্তু এগুলোকে শেষ করেন। এখন সর্বশেষ সমস্যা যেটা হচ্ছে, অ্যান্টি কারাপশন যেটা করেছে সেটা এক ধরনের হয়ে গেছে, তারা তদন্ত করে এমন কিছু পায় নাই। তারপরে পুলিশেও ঠিক একই জিনিস, ডেপুটি কমিশনার অফিস থেকে এগুলো করা হয়েছে, এরাও তেমন কিছু পায় নাই। কিন্তু ইউজিসি কোনো তদন্ত না করেই ইউনিভার্সিটির পাশে আমাদের তাদের ওয়েবসাইটের মধ্যে 2টা স্টার দিয়ে রাখছে, ব্যাখ্যার মধ্যে লিখেছে বিওটির দ্বন্দ্ব এবং মামলা, আর কিছু না। এইটাকে আবার বিভিন্ন পত্রপত্রিকা ফলো করে প্রত্যেক দিন ছাপে কোনো না কোনো পত্রিকা, কারণ দেশে এখন পত্রিকার অভাব, এতে করে সবার মধ্যে একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, তাই না? তা আমরা এখন ইউজিসির কাছে যাব এই সপ্তাহে, এটা করে এই যে হ্যাঁ, যে ডকুমেন্টগুলো দিয়ে আমরা ইউজিসির জন্য একটা কাগজ লিখেছি, এটা ইউজিসির কাছে যাব। যদি ইউজিসি এটা আমাদের এটা করে যদি তারা স্টেপ নেয় ভালো, নাহলে উইল গো টু দি কোর্ট, ইউজিসির বিরুদ্ধে আমরা মামলা যাবো, কারণ আমাদের আর উপায় নেই, কারণ এগুলো করতে একটা প্রতিষ্ঠান নষ্ট হয়ে যাবে। প্রতিষ্ঠান নষ্ট করার রাইটটি কারণে মামলা, এটা হচ্ছে একটা লিগ্যাল এন্টিটি। ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয় ইজ এ লিগ্যাল এন্টিটি, ইট ক্যান বি সুড অ্যান্ড ইট ক্যান সু আদার্স। তার বিরুদ্ধে কেউ মামলা করতে পারে, সেও তার অন্যের বিরুদ্ধে মামলা করতে পারে, এটা আমার সাংবিধানিক অধিকার। সেটার জন্য আপনি স্টার দিয়ে বলে দেবেন যে তোমার সমস্যা আছে, সমস্যা তো আছে, সমস্যা নাই কার, আমরা পৃথিবীতে আসছি সমস্যা নেই। সুতরাং এটা ক্লিয়ার করবো আমরা এই মাসের মধ্যে, ইনশাল্লাহ আমরা এটা স্টেপ নেব। যদি তারা আমাদের করে দেয়, ঠিক আছে, আমরা যাচ্ছি তাদের কাছে যে আপনারা এগুলো বারবার দিচ্ছেন, ঘটনাটা কি আপনারা তদন্ত করে দিচ্ছেন না তো? আমাদের কোনো চিঠিও লেখেন নাই যে তোমাদের কি সমস্যা আছে, তোমাদের এই আমাদের অভিযোগ আছে তোমাদের বিরুদ্ধে, না, এরকম কোনো কথা বলে নাই, কোনো চিঠিও দেয় না, কিন্তু তাদের ওয়েবসাইটের মধ্যে দিয়ে রাখে এটা, এবং ওয়েবসাইট দিলে সারা দুনিয়া দেখতেছে এটা। কিন্তু আপনি এসে দেখেন কি হয়েছে ঘটনাটা। আমরা মামলা করবো না কেন কারোর বিরুদ্ধে? আমরা টাকা পাবো মামলা করবো না? আমাদের টাকা আত্মসাৎ করতে মামলা করবো না? তো এগুলো এই বিষয়টা আছে আর কি, এটা বলবো যাবো যে এটা নিয়ে আছে। যাই হোক, আমরা এখনও কারো কাছে এইগুলো নিয়ে ব্যাখ্যা করতে যাইনি, আগে ইউজিসির কাছে যাই, তারা কেন এটা দিল এবং কীভাবে এটা উঠাবে। তারা উঠে এলে আমাদের কথা কনভিন্স হয়, চিঠিপত্র দেখে তদন্ত করে ভালো, না হলে আমাদেরকে আইনের আশ্রয় নিতে হবে। ভিউয়ার্স, আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে স্যার আপনাকে যে টেবিল টকসের মূল পয়েন্টগুলি তুলে ধরার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আলোর পিছনে আধার, আধারের পিছনে অন্ধকার, এইভাবে আমাদের পৃথিবী আসছে। তো সেক্ষেত্রে আমার হঠাৎ করে মনে পড়ে গেল, আমরা ইন্টারমিডিয়েট পরীক্ষাতে বুকসের মধ্যে পড়েছিলাম যে সমারসেট মমের অ্যানশিয়েন্ট মেরিনার গল্প পড়েছিলাম। আমার কাছে মনে হয়ে গেল স্যার আপনি কুমিল্লাতে আমাদের একজন অ্যানশিয়েন্ট মেরিনার হয়ে আপনি আসছেন।
কেননা অ্যানশিয়েন্ট মেরিনের মধ্যে যে কথাটা নাবিক সমারসেট বলেছিল, দ্য মেরি শিরোমণি ওয়াজ ওভার ইন দ্য গেস্ট অর গোয়িং টু দ্য ফিস্ট and albatross is a big sea bird. It brings good luck to the sailors. I think and thought that you are the specially for the albatross. আপনাকে ধন্যবাদ। আমি আরেকটা এই কথার পরিপ্রেক্ষিতে আমার মনে হলো কথাটা বলা আপনাকে দরকার, যেহেতু আপনি কুমিল্লার একটা অত্যন্ত উল্লেখযোগ্য মিডিয়া। সেটা হচ্ছে আমি বিশ্ববিদ্যালয়টা শুধু পড়াশোনা ডিগ্রি দেওয়ার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। আমার বোর্ডকেও আমি এটা বলেছি, যেহেতু বিশ্ববিদ্যালয়টা কুমিল্লায়, কুমিল্লার সামাজিক সমস্যা, কুমিল্লার উন্নয়ন, কুমিল্লার মানুষের সাথে কিন্তু এদেরকে এই বিশ্ববিদ্যালয়কে সম্পৃক্ত হতে হবে। সুতরাং আমাদের এরকম কয়েকটা ভিশন আছে। একটা হচ্ছে আমরা কুমিল্লার ইকোনমিক ডেভেলপমেন্টে অংশীদার হতে চাই। তা আমাদের দুটো রিসার্চ প্রপোজাল আমরা মুট করছি, আমরা ফান্ড করব কুমিল্লা একাডেমিতে। আমি এইবার তাদের এফএসিতে আমি অনুমোদন করিয়েছি। একটা হচ্ছে কুমিল্লার খাদ্য শিল্প, অতীত বর্তমান ভবিষ্যৎ, এটা নিয়ে আমরা একটা কাজ করব। আর একটা হচ্ছে কুমিল্লার শিল্পায়ন, কুমিল্লা শিল্পায়নের অতীত বর্তমান ভবিষ্যৎ। এটা হচ্ছে কুমিল্লাতে একসময় ভারী শিল্প ছিল, মাঝখানে তার অবক্ষয় হলো, এখন আবার নতুন রিজেনারেশন হচ্ছে। এইখানে আবার নতুন করে কি সমস্যা দেখা দিতে পারে, এগুলো নিয়ে আমরা গবেষণা করবো। এটা হচ্ছে গবেষণার দিকে। এটা কুমিল্লার ইকোনমিকের রিজেনারেশনের জন্য আমরা কিছু কাজ করবো। যেহেতু ইউনিভার্সিটির দায়িত্বশীল একাডেমিক কাজ করবে, কিন্তু সেই একাডেমিক কাজটা সামাজিক কাজেও লাগতে হবে, সমাজের মানুষের উপকারে আসতে হবে। আর একটা জিনিস আমাদের একটা চিন্তা আছে, আমরা একটা মেডিকেল সোশ্যাল ওয়ার্ক করব, আমাদের ছাত্রছাত্রী দিয়ে এবং কিছু জনসাধারণকেও সম্পৃক্ত করে কুমিল্লার যে হাসপাতালগুলো, সেই হাসপাতালগুলোতে আমরা একটা সোশ্যাল ওয়ার্ক করবো, মেডিকেল সোশ্যাল ওয়ার্ক। এটা আমরা একটু সময় নেব। আমাদের এই প্রবলেমগুলো যদি আমরা মুক্ত হয়ে যাই, তাহলে কিন্তু আমি ওইসব দিকে নজর দেবো। এবং আমি সবার কাছে আপিল করবো তখন কুমিল্লার জনগণ আমাদেরকে হেল্প করার জন্য, ভলান্টিয়ার হিসেবে কাজ করার জন্য, হেল্প করার জন্য। তার কুমিল্লার যে ইনস্টিটিউশনগুলো আছে, এখানে ধরেন টিচার্স ট্রেনিং কলেজ, উচ্চ মাধ্যমিক টিচারদের ট্রেনিংয়ের যে প্রতিষ্ঠানটা, কুমিল্লা একাডেমি এবং অন্যান্য যেসব প্রতিষ্ঠান, তাদের সাথে আমরা বিভিন্ন কোলাবোরেটিভ ওয়ার্ক আমরা করছি আর কি। কিছু শুরু করেছি কিছু, কিন্তু এটা এখনও বলার মতো উল্লেখযোগ্য না, সেই জন্য বলছি না। কিন্তু আমরা এগুলো একটা দনরিয়া রাখছি, একটা নেটওয়ার্ক করে এগুলো করব। এবং আরেকটা কাজ আপনার যেহেতু আসছে, আজকে বলছি, যদিও এটা বলাটা এখন ঠিক হচ্ছে না, আমি এখন শুরু করতে পারিনি। এটা আলাপ করেছি ত্রিপুরার কিছু শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে আলাপ হয়েছে। আমরা ত্রিপুরার সাথে একটা সম্পর্ক করার চেষ্টা করবো, কুমিল্লা ত্রিপুরার, কুমিল্লা না আগরতলা কুমিল্লা, আমি ত্রিপুরাও বলবো না, বাংলাদেশে বলবো না, আগরতলা কুমিল্লার মধ্যে একটা মৈত্রী বন্ধন, যেটা কালচারাল, এডুকেশনাল, সোশ্যাল, এই তিনটা জিনিসকে নিয়ে এইগুলো করার জন্য আমরা এগুলো যদি আমরা এই সমস্যাগুলো থেকে মুক্ত হয়ে আমরা একটা স্থিতিশীল অবস্থায় আসি, এই কাজগুলোও কিন্তু করবো। ভিউয়ার্স, খুব সুন্দর একটি প্রস্তাবনার মধ্যে চলে আসছে স্যার, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। লাস্টে যেই কনসেপ্টটা নিয়ে আপনার পরিকল্পনার ড্রিম যেটা আছে, লিটারেচার ইজ নাথিং বাট দ্য রিফ্লেকশন অফ হিউম্যান ক্যারেক্টারের যে কথাটা তুলে ধরেছেন, আমি পরবর্তীতে আমি টেবিটকের মাধ্যমে আমি জানতে চাচ্ছি স্যার, একজন শিক্ষার্থী ভালো রেজাল্টের ক্ষেত্রে শিক্ষক, অভিভাবক এবং স্টুডেন্টের কী ধরনের পারফরমেন্স থাকলে গুড রেজাল্ট করা যায়? এখন এক সময় ধরেন আমাদের সামাজিক অবস্থা এক রকম হয়। যখন ছাত্র, তখন কিন্তু আমাদেরকে গার্জিয়ানরা খুব বেশি সুপারভাইজ করে নেই। স্কুল যতটুকু করেছে টিচাররা, এটা নাফ ছিল। হ্যাঁ, আমাদের শিক্ষকরা বেতন কম পেতেন, তারা গরিব ছিলেন, কিন্তু তাদের নিষ্ঠা ছিল অসম্ভব। আচ্ছা, এখন এসে যেটা হয়েছে, এখন সেই পরিবেশটা নেই। এখন এন্টায়ার গাইডেন্সটা পিতামাতারা দিচ্ছেন। কিভাবে? তার নিজেরা দিচ্ছেন না। যখন স্কুল লেভেলে থাকে, কোচিং, টিউশন, প্রাইভেট টিউশন, এগুলো দিয়ে তাদেরকে ভারাক্রান্ত করে রাখছে, এবং রেজাল্টটাও ভালো হচ্ছে, কারণ ওই রেজাল্ট কেন্দ্রিক পড়াশোনা করাচ্ছে। তো মানে বোঝার চেষ্টা করুন, রেজাল্ট কেন্দ্রিক পড়াশোনা করাচ্ছে, জানানো হচ্ছে, বোঝানো হচ্ছে, তাদের জ্ঞানের পরিধি বাড়ানো হচ্ছে, জ্ঞানের দিগন্ত প্রসার হচ্ছে। তার রেজাল্টের জিপিএ এটা অনেক বেশি গুরুত্ব দিয়ে ওইখানে কিন্তু সমস্ত এফোর্টগুলো দিয়েছে এসএসসি পর্যন্ত। আচ্ছা, এইচএসসিতে গেলে একটু খোলামেলা হয়, তারপরেও কিন্তু টিউশন আছে, কেমিস্ট্রির একটা, ম্যাথসের একটা, ফিজিক্সের একটা, ইংলিশের একটা, বাংলার পর্যন্ত এগুলো দিয়ে করাচ্ছে। আচ্ছা, এই ছেলে মেয়েগুলো আসলে বেসিক নলেজ কম। আমাদের এখানেও আছে A+ পাওয়া, কিন্তু বিশ্ববিদ্যালয়ে আসার পরে তাদের আর সুপারভিশনটা থাকে না।
রাইট। তখন তো তারা ওপেন, এখানে সুপারভিশনটা গার্জিয়ানের থাকে না, এবং বিশ্ববিদ্যালয়ে এগুলোর কোনো রকম সুপারভিশন থাকে না। রাইট। কিন্তু পাবলিক ইউনিভার্সিটি আসলে যান, আমি পাবলিক ইউনিভার্সিটি শিক্ষক ছিলাম, পাবলিক ইউনিভার্সিটি নো সুপারভিশন এট অল। একটা ছাত্র ক্লাসে আসলো কি না আসলো, নো, এটা নিয়ে কোনো চিন্তা নেই, কনসার্ন নেই। টিচার ক্লাসে আসে কি না আসে সেটারও কিন্তু বেশি জবাবদিহিতা নাই। রাইট। এখন এসে এই ছেলে মেয়েগুলো এই যে একটা টাইট সিচুয়েশনের মধ্যে পড়ালেখা করেছে, ওরা ওপেন হওয়ার পরে হঠাৎ ব্যাপার হয়ে যায়। আর এখানে বিভিন্ন রকমের, বিভিন্ন ক্লাসের, বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের, বিভিন্ন টেস্টের ছেলেমেয়েরা আসে। কেউ আসে খুব বড় লোকের বখাটে ছেলে মেয়ে, তারা অনেক পয়সা খরচ করে গাড়ি নিয়ে আসে, সংসার করে পয়সা উড়ায়। আর কিছু আছে গরিব মানুষের ছেলে, তারা খুব সন্ত্রস্ত থাকে, কোথায় আসলাম, তার পক্ষে তো অ্যাফোর্ড করা সম্ভব হয় না। এক সময় গিয়ে কিন্তু ওদের মধ্যে থেকে একটা অংশ অন্যভাবে পয়সা আর্ন করার চেষ্টা করে, পড়ালেখা না, পয়সা আর্ন করে ওই লাইফ লিড করতে চেষ্টা করে। যে মেয়েগুলো, নিরীহ মেয়েটা গ্রাম থেকে এসেছিল, আমি এটা নর্থ সাউথে পড়ার সময় দেখেছি। নর্থ সাউথে আমি অবজার্ভ করেছি। আমি আইইউবিতেও ক্লাস নিয়েছি, আমার মেয়ে পড়েছে আইইউবিতে এবং নর্থ সাউথ বিটাতে। আমি এগুলো দেখার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি। ওদের যে স্টুডেন্ট গাইডেন্স যে ব্যক্তি আছেন, তার সাথে বসে বসে আমি আলাপ করতাম। সে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। ছেলে মেয়েগুলো কেন কীভাবে হয়, তো আমি আপনাকে আমার ইউনিভার্সিটির অভিজ্ঞতা বলছি না, আমি অন্য ইউনিভার্সিটির অভিজ্ঞতা বলছি। আপনারা মিডিয়া দেখবেন, সবাই এগুলো বোঝার চেষ্টা করবেন। তারা আজকাল ছেলে মেয়েদেরকে ঠিক পথে রাখার জন্য গার্জিয়ানদের কিন্তু নতুনভাবে সমাজটাকে বুঝতে হবে। আমার সমাজ যা ছিল, আমার সময়কে দিয়ে আমি তাদেরকে বিচার করলে হবে না, তাদের সময় দিয়ে তাদেরকে দেখতে হবে। আচ্ছা, এখন যেটা হচ্ছে, যেগুলো গরিবের ছেলে মেয়ে, মা বাবা অনেক কষ্ট করে এখান থেকে টাকা পাঠাচ্ছে, তারা ওখানে পড়ছে, সে কিন্তু ওখানে ওই লাইফ লিড করতে পারছে না এই টাকা দিয়ে। তখন সে অন্য ইনকামের সোর্স খোঁজে এবং ওগুলো ট্র্যাপড হয়। ওই ছেলে মেয়েগুলো যেগুলো এগুলো করছে, তারা দেখে ট্র্যাপ করে। যে মেয়েগুলো গ্রাম থেকে যাচ্ছে, এগুলোকে ট্র্যাপ করে, গাড়িতে করে লিফট দেয়, আরেকদিন খাইতে নিয়ে যায়, এই যে পরে এগুলো ট্র্যাপ। এখন তার সাথে যে পার্টিতে খেতে যায়, তার একটা নতুন বেশভূষা লাগে, ড্রেস লাগে, তার মেকআপ করতে হয়। এগুলো করতে করতে দেখা যায় একটা মেয়ের পড়াশোনার পাশাপাশি তার 5-7 হাজার টাকা খরচ লাগে তার ব্যক্তিগত। এগুলো কোথায় পাবে? মেয়েগুলো ডিটেইল হয়। তো সেজন্য আমাদের এখানে, আমি এখন যে এসে আমাদের এখানে এরকম জিনিসটা হচ্ছে না, একটা দুটা কারণ। একটা হচ্ছে কুমিল্লা একটা মফস্বল শহর, এখানে মানুষের এখনও অতটুকু ফাস্ট হয়নি। ছেলেমেয়েরও ওই রকম ছেলেমেয়ে এখানে খুব আসছে না। হ্যাঁ, কারণ আমি যখন নর্থ সাউথে পড়িয়েছি, কুমিল্লার ছেলেমেয়েও দেখেছি, আমি ওখানে পেয়েছি। তো ওরা এখানে গেছে, প্রথমে একটা ফিশ আউট অফ ওয়াটার হয়, তারপর আস্তে আস্তে মানিয়ে নিয়ে ওদের সাথে কেউ ওই দিকে চলে যায়, কেউ হয়তো এলোফ থাকে, কিন্তু কাজকর্ম করার জন্য, টাকা আর্ন করার জন্য তাকে অন্তত সাংঘাতিক একটা ইচ্ছা হয়ে যায় তাদের। এখানে যারা ছেলেমেয়েরা কাজ করছে আর পড়াশোনা করছে, এরা অনেক, আমাদের টিউশন ফি কিন্তু নর্থ সাউথের, যদি নর্থ সাউথের বিবিএ যে পড়ছে, সে তার টিউশন ফি 1/3, 1/3 একটু বেশি হবে, 1/3 না হয়তো একটু বেশি হবে 1/3, কিন্তু 1/3 কাছে। সিএসসি যারা পড়ছে তারা ওখানে 10 লক্ষ টাকা দিতে হয়, 10 লক্ষ প্লাস, 10 লক্ষ বেশি। আমার এখানে দিচ্ছে 3 লক্ষ সামথিং। হ্যাঁ, তাহলে আমরা এখানকার অ্যাফোর্ডেবিলিটি মনে রেখেছি। এই টাকাও কিন্তু বেশিরভাগ ছেলে মেয়ে একটা অংশ দিতে পারে না। তা আমরা বিভিন্ন রকমের সিস্টেম করেছি, যেমন মুক্তিযোদ্ধার সন্তান, তাদের জন্য সম্পূর্ণভাবে আমরা মকুব করে দিই। যাদের রেজাল্ট ভালো, এ নিয়ে আসছে, প্লাস নিয়ে আসছে, তাদের জন্য আমরা কিছু ওয়েবার রেখেছি। তারপর দরিদ্র যারা, অতি দরিদ্র, যেমন আমাদের এখানে এমন ছেলে মেয়ে আছে, বাবা চাকরি করতো, এরকম একজন মেয়ে আছে, তার বাবা চাকরি করতো, সৈনিক, রিটায়ার করেছে, তারা 2টা ভাই বোন পড়ে, আমরা একটাকে ফ্রি করে দিয়েছি। তাই না? তো পুয়ারদের জন্য এটা করি, তারপরেও কিন্তু সামলাতে পারছে। সেই জন্য আমাদের ছেলে মেয়ে আর্থিক কারণেও কিন্তু ভালো আছে। আর আরেকটা হচ্ছে কি, আমরা যেটা এখানে করেছি সেটা হচ্ছে, আমার যত ছাত্রছাত্রী আছে, শিক্ষকরা যারা আছে, প্রত্যেক শিক্ষক সমস্ত ছাত্রছাত্রীগুলোকে ভাগ করে নিবে তার ডাইরেক্ট অ্যাডভাইজার হিসেবে, বুঝতে পেরেছে, এবং তাকে রেগুলার মনিটর করবে, তার ক্লাস অ্যাটেন্ডেন্স, তার পারফরমেন্স, এগুলো এখন যদি সে ভালো দেখে সেটাও তার গার্জিয়ানকে জানাবে, একটা মেসেজ দিবে। যদি কোনো কিছু সিরিয়াস কিছু হয়, গার্জিয়ানকে একটু আসতে বলবে। এই কাজগুলো করছি আমরা। অনেক ছেলে মেয়ে আছে, তারা বেতনগুলো বাবা মা দিয়ে দেয়, কি তারা এখানে ইউনিভার্সিটিতে পে করে না। এটা আমরা বুঝতে পারি না প্রথম, বাকি পড়ে গেছে। তখন দেখা যাচ্ছে বিভিন্ন জনকে ধরে খালি মাপ চায়। বাবাকে যখন জিজ্ঞেস করলাম, আমি টাকা দিয়েছি। তা এইগুলোর জন্য এইসব জিনিস আমরা করছি বলেই আমাদের এখানে এখনো এরকম কোনো ইনসিডেন্ট বা এরকম আমরা করতে দেখিনি। এর মধ্যে 2-1টা বিচ্ছিন্ন ঘটনায় তা না ঘটেছে,
মেয়ে গঠিত কিছু দু একটা ঘটনা ঘটেছে, এগুলো স্বাভাবিক, ছেলে থাকে, এগুলো ঘটে, কিন্তু এগুলো কোনো সিরিয়াস দিকে কোনো টার্ন নেয়নি। তো আমি যেটা আপনাকে বলেছিলাম প্রথমেই, আমাদের ছেলে মেয়েগুলোর যে মান, এটা মফস্বল শহরের মফস্বল এলাকার মানে ছিল, এটাকে আমরা উঠানোর চেষ্টা করছি। এটাকে অন্তত একটা লেভেলে, হয়তো আমরা একদম অ্যাবস্ট্রাক্ট আরবানাইট করে দিতে পারবো না, যারা ইংলিশ মিডিয়াম পড়ে আসে তাদের মতো হবে না, কিন্তু এটা চেষ্টা করছি। আর একটা বিদেশি শিক্ষক আমরা পেয়েছি, তাকে আমরা এনগেজ করেছিলাম মাঝখানে, এখন একটু গ্যাপ গেছে আবার, ব্রিটিশ একজন টিচার, ব্রিটিশ কাউন্সিলের ডাইরেক্টর ছিল চিটাগংয়ে, তাকে আমরা এনগেজ করছি। অল স্টুডেন্টস কে নিয়ে একটা প্রোগ্রাম, এটা হচ্ছে ইংলিশ, শুধুমাত্র ইংলিশ, ইংলিশ বলা এবং ইংলিশ লেখার পদ্ধতিগুলো সে শুধু করবে। সে সপ্তাহে একটা ক্লাস নেবে, গ্রুপে ক্লাস নেবে, নেওয়ার পরে সে কিছু অ্যাসাইনমেন্ট দিয়ে যাবে, অ্যাসাইনমেন্টগুলো অনলাইনে তাকে দিবে। তো ওই ডক্টর মার্ক বার্টলো, তো ওই কাজটা করছি যে আমাদের এই ছেলে মেয়েদের ইংরেজি লেখার একটু অভ্যাসটা, বলার একটু সাহসটা যেন আসে। ক্লাসে কম্পালসারি করেছে নো বাংলা, ইংরেজিতে কথা বলতে হবে, কনভারসেশনগুলো, কিন্তু পারা যাচ্ছে না, কারণ তার তো কোশ্চেন করার মতন ওই রকম অবস্থা নাই। তবু আমরা চাপ দিচ্ছি, তুমি বলো, ভুল হোক, কোনো অসুবিধা নেই, ট্রাই করো। তো এইভাবে বলতাম যে চেষ্টা করছি আর কি। ভিউয়ার্স, স্যাটেলাইটের মাধ্যমে চায়ের ফাঁকা ফাঁকা টেবিল টক শোতে স্যার আপনি যে কথাগুলি তুলে ধরেছেন, আপনাকে আমি অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করছি। পরবর্তীতে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে ভিশন এবং মিশনগুলি নিয়ে আলোচনা করছেন এবং স্টুডেন্টের যে ডেভেলপমেন্ট নিয়ে, সেই সুবাদে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি নর্থ সাউথ এবং আইওবিতে আপনি ছিলেন, সেটা আমাদের জন্য একটা বিশাল একটা অ্যাচিভমেন্ট, এবং তার পদধূলি নিয়ে আপনি আমাদের কুমিল্লার মধ্যে ব্রেকে ছিলেন। তো সেটা একটা বিশাল আমাদের অ্যাচিভমেন্ট, আমরা একজন কিংবদন্তিকে আমরা পেয়েছি কুমিল্লার মধ্যে। তো সেই সুবাদে আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে টেবিলের শেষ পয়েন্টে এসে একটি কথা বলতে হবে। আমাদের জননেত্রী শেখ হাসিনা এবং আইটি সেকশন উপদেষ্টা সচিব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বলেছেন 2021 থেকে 41 সালের মধ্যে আমাদের দেশটি ডিজিটাল বাংলাদেশে পরিপূর্ণ হবে। আপনি জানেন স্যার, ইতিমধ্যে আমরা নিম্ন আয় থেকে স্বল্প আয় দেশে রূপান্তরিত হয়েছে, মোর দেন 70% আমরা এগিয়ে চলে আসছে। তো সেক্ষেত্রে ডিজিটালের যে সমস্ত অ্যাডভান্টেজগুলো আমরা দেখতে পাচ্ছি অল ওভার, সেই সম্পর্কে স্যার আপনি টপিকসটা তুলে দেবেন। সম্মানিত প্রফেসর তোফায়েল আহমেদ স্যার, ভাইস চ্যান্সেলর, ব্রিটেনিয়া ইউনিভার্সিটি। এটি এখন যুগের চাহিদা। ডিজিটাল সিস্টেম থেকে বিচ্যুতি বা বাইরে যাওয়ার কোনো উপায় নেই। যারা বাইরে যাবে তারা পিছিয়ে পড়বে, সাংঘাতিক পিছিয়ে যাবে। একসময় আমরা লিটারেসি নিয়ে মুভমেন্ট করতাম, অক্ষর জ্ঞান, স্বাক্ষর হওয়া, কিন্তু এখন হচ্ছে ডিজিটাল সাক্ষরতা যদি আপনার না থাকে, বেসিক নলেজটা যদি না থাকে, আপনি কিন্তু অনেক পিছিয়ে পড়ে যাচ্ছেন। আপনার শুধু অক্ষর জ্ঞান থাকা, প্রদাসিদ্ধ পড়াশোনা করে ডিগ্রি করে, এটা কোনো কাজে আসবে না। এক্সাম্পলটা কি? এক্সাম্পলটা হচ্ছে এই, এখন যদি আপনি প্রযুক্তির সাথে সম্পর্কিত না হন, তাহলে কী হবে? আপনি একটা দরখাস্ত করতে পারবেন না, তার দরখাস্ত অনলাইনে করতে হবে। একটা কোনো একটা চাকরির দরখাস্ত করতে পারছেন না। আপনি একটা জিনিস ক্রয় করতে গেলে এটা সার্চ করার জন্য আপনি কোথায় কোন জিনিস পাওয়া যায় সেটাও জানবেন না, বাজারে ঘুরে আপনার সময় নষ্ট করার কোনো দরকার নেই। তাহলে আমি বলতে চাচ্ছি, দৈনন্দিন চাহিদার ক্ষেত্রেও যদি আপনাকে নিজেকে আপডেট রাখতে হয়, আপনাকে এই জায়গায় ঢুকতে হবে। এখন বাংলাদেশে সরকার তাদের নির্বাচনী অঙ্গীকারের মধ্যে, নির্বাচনী ম্যানিফেস্টোর মধ্যে, নির্বাচনী কর্মসূচির মধ্যে এই বিষয়টা দিয়েছেন এবং একটা ভিশনও দিয়েছেন। এবং এতে করে যেটা হয়েছে, কিন্তু এই দেশে কিন্তু কম্পিউটারাইজেশনটা শুরু হয়েছে প্রাইভেট সেক্টর দিয়ে, এবং প্রাইভেট সেক্টরও আবার যুব সমাজকে দিয়ে। আমাদের বয়স্ক সমাজ এই জিনিসটা বুঝেনি, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। আমাদের যে প্রথম কম্পিউটারে হাত রাখা, কিবোর্ডে হাত রাখা, এটা কোনো বয়স্ক লোক, আমার মতো লোক রাখেনি। এটা যুবকরাই, ইয়াং জেনারেশন, তাদের তাগিদে তারা এটা নিয়ে আসছেন এবং প্র্যাকটিস শুরু করে দিয়েছেন। সরকার তার পিছু গেছে, এবং গিয়ে এখন একটা সরকারের পৃষ্ঠপোষকতা পাওয়ার কারণে এটা খুব দ্রুত প্রবৃদ্ধি হচ্ছে, দ্রুত প্রসারিত হয়েছে। এবং আমরা আরও যত বেশি এর মধ্যে যাব, তত বেশি এটা উপকৃত হবে। কারণ কি ধরেন, এখন আমরা যে বিশ্ববিদ্যালয়, আজকে আপনি আসছেন, আপনার এই চ্যানেল, এটাও তো একটা ডিজিটাল আমি যে কথাগুলো বলার ছিল, এগুলো কিন্তু এখানে কিছুটা বলতে পারলাম না, তাহলে এটা আমার সুবিধা হলো না। এখন আমরা যে বিশ্ববিদ্যালয়ের যে প্রমোশন করছি উইদাউট এনি মানি, কীভাবে
আমরা ওয়েবসাইটে আমাদের জিনিস দিচ্ছি, Right, exactly. কারণ ছাত্ররা ওয়েবসাইটে দেখছে এখন, তাই না? এখন আমার লিফলেট পোস্টার অনেক বিশ্ববিদ্যালয়ে দেখেন আপনি চারদিকে পোস্টারে ছড়িয়ে দিয়েছে, আমরা এত পোস্টারিং করি নাই। Right, আমি exactly. লেখাপড়ার বিষয়, আমি এত পোস্টারিং কেন করতে যাবো? Right, আমি exactly. এটা কি ইট কাঠ পণ্য বেচছি, বিক্রি করছি, Right, এটা exactly. কাপড় বিক্রি করছি, না। এরকম পোস্টারিং করবো আমি? এটা তো শিক্ষিত মানুষের জন্য করছি, যারা ইন্টারমিডিয়েট পাস করেছে, Right, exactly. তারা তো ভাই ওয়েবসাইটে যাবে। ওয়েবসাইটে যাবে। লেট দেম গো টু ওয়েবসাইট। রাইট, এক্স্যাক্টলি। আমাদের অ্যাডভার্টাইজমেন্ট আমরা ডিজিটালি করছি, রাইট, এক্স্যাক্টলি। হ্যাঁ, আমরা আলাদা পেজ করেছি, আমরা ফেসবুকিং করছি, ফেসবুকের মধ্যে কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, হবিগঞ্জ, এই পুরো রিজিয়নে যারা ফেসবুক ব্যবহার করবে তারা আমাদের ওয়েবসাইটে যেতে পারবে, অটোমেটিক্যালি এটা ফ্ল্যাশ করবে। রাইট, এক্স্যাক্টলি। হ্যাঁ, আমরা ওইভাবে যাচ্ছি, কিন্তু এটা আমাদের একটা কস্ট এফেক্টিভ। রাইট, এক্স্যাক্টলি। দ্বিতীয় কথা হচ্ছে আমার টার্গেট গ্রুপ যারা, তারাই কিন্তু এটা পাচ্ছে। আমার তো সবাইকে জানে, রাস্তায় পোস্টার দিয়ে তো লাভ নেই। রাইট, এক্স্যাক্টলি। হ্যাঁ, হ্যাঁ, এখন আমাদের ডিজিটাল জীবনধারার মধ্যে চলে আসছে। সুতরাং এই অ্যাডভান্টেজটা যারা নিবে না, যারা মুখ ফিরিয়ে থাকবে, যারা এটাকে আগ্রহ করে নিবে না, কারণ এটা আগ্রহের প্রশ্ন। কারণ দেখবেন যে আজকে একটা বাচ্চা সে মোবাইলটা নিয়ে যত সহজে সবকিছু করতে পারে, আমি সেটা পারছি না, কারণ তার আগ্রহ, ইনকিউজিটিভনেসটা অনেক বেশি। এই জন্য এই ডিজিটাল যুগে প্রবেশের ক্ষেত্রে আমাদের বড় একটা গুণ লাগবে, যেটা একটা আমার ইনকিউজিটিভনেস লাগবে, অনুসন্ধিৎসা, নতুন কিছুকে জানা বুঝা। এটা করতে করতে হয়ে যাবে, আমাকে কেউ শিখাই দেওয়ার দরকার নেই। এটা অনেকে মনে করছে আমাকে ট্রেনিং নিতে হবে, আমার ট্রেনিং নাই আমি তো পারবো না। আপনি জাস্ট নেন, নিয়ে শুরু করেন কাজ, শুরু করলে ওই কাজটাই ওইটাই টিপতে টিপতেই কিন্তু আপনাকে নিয়ে যাবে। রাইট, এক্স্যাক্টলি। দ্য হোল ওয়ার্ল্ড ইজ নাও আন্ডার ইউর ফিঙ্গার টিপস, যদি ইফ ইউ ক্যান ইউজ ইট, ইফ ইউ হ্যাভ দি ইনকুইজিটিভনেস টু প্র্যাকটিস ইট, আদারওয়াইজ হবে না এটা। কিন্তু এখন আমি এখানে এখন আমি এখানে বসে সারা পৃথিবীর জ্ঞান ভান্ডারে আমি এখানে আনতে পারি, গ্লোবালটাকে পেয়ে যাচ্ছি। আমি অনেক বই আমার কিনতে হচ্ছে না, আমি এখানে পড়তে পারছি। হ্যাঁ, রাইট, নেট থেকে আমি আমার বন্ধুরা যারা বাইরে বিদেশে আছে তাদেরকে আমি বলে রেখেছি, ভাই নতুন বই বের হলে যদি এটা পারো আমাকে ডাউনলোড করে দিচ্ছে। হ্যাঁ, রাইট, এক্স্যাক্টলি। গত সপ্তাহে আমি একটা আমেরিকান বই পেলাম, ওয়ান্ডারফুল বুক, যে হাউ ডেমোক্রেসি ওয়াজ কিল্ড, হাউ ডেমোক্রেসি ইজ বিং কিল্ড দেশে দেশে, বইটার টাইটেল। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, দুজনে মিলে লিখেছে বইটা, ছোট বই, ইন্টারেস্টিং। এটা আমি জানতাম না, একজন প্রফেসর সে আমাকে পাঠিয়েছে ডাউনলোড করে। আমি বলতে চাচ্ছি যে আমি এখন বাংলাদেশে বসে, এই কুমিল্লাতে বসে আমি আমেরিকার বইটা কয়দিনে পাবো, কিনতে গেলে কত টাকা লাগবে আমার, কিন্তু ডিজিটাইজেশনের সুযোগে এটা আমি বিনা পয়সায় কিন্তু এখানে বসে পড়ে ফেললাম, থেকে পেয়ে যাচ্ছি। সেই জন্য ডিজিটাল এখন সরকার যে প্রোগ্রামগুলো করেছে তার মধ্যে বেসিক জিনিসটা গেছে ইউনিয়ন তথ্য কেন্দ্র। রাইট, হ্যাঁ, ইউনিয়ন তথ্য কেন্দ্রটাকে আরও সমৃদ্ধ করতে হবে, ইউনিয়ন তথ্য কেন্দ্রটাকে সমৃদ্ধ করতে হবে, ব্যান্ডউইথ এটার দামটা রিজনেবল পর্যায়ে আনতে হবে, এবং এটার সঞ্চালনটা আর একটু স্মুথেন করতে হবে। আর কতগুলো জায়গায় এসে ট্যাক্সেশনের প্রশ্ন আছে, ওই জায়গাগুলোতে একটু দেখতে হবে, তাহলে এই ডিজিটাইজেশন কিন্তু দেশের ইকোনমিক ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট একটা নতুন দিগন্তের উন্মোচন করবে। এখন ধরেন এটার অ্যাবিউজও হচ্ছে, অ্যাবিউজ হচ্ছে না তা না, অ্যাবিউজটা হচ্ছে কেন? অ্যাবিউজটা হচ্ছে এই কারণে, এখন ছেলে মেয়ে এটা প্র্যাকটিস করে, মা বাবা এটা কিছুই জানে না। মা বাবা যদি অ্যাওয়্যার হতো, জানতো, তাহলে মা বাবাও কিন্তু এটা বুঝতে পারতো ছেলে কি করছে, মেয়েটা কি করছে রাত্রে। কিন্তু এই ইগনোরেন্সের কারণে এটা কিন্তু একটা ইমব্যালেন্স আছে, টেকনোলজিক্যাল ইমব্যালেন্স বলবো আমি। হ্যাঁ, এটা হচ্ছে এখন এই জেনারেশন জানে না, আরেক জেনারেশন এটা খুব এক্সপার্ট হয়ে গেছে। তাদের একটা বাচ্চা মানুষদের কচি মন, অস্থির মন, তারা অনেক কিছুর দিকে চলে যেতে পারে, কিন্তু আমি যদি জানি আমার ছেলে মেয়ে এটা করতে পারবে না। আর আরেকটা জিনিস আমি কশন, অ্যাজ এ ম্যাটার অফ কশন, যেহেতু আপনার একটা মিডিয়া বলবো, একটা নির্দিষ্ট এজের আগে কোনো বাচ্চাকে যেন অ্যান্ড্রয়েড টেলিফোন কেউ না দেয়। রাইট, এক্স্যাক্টলি। অ্যান্ড্রয়েড টেলিফোন ইউজ করতে জন্য একটা বয়স লাগবে। রাইট, এক্স্যাক্টলি। 18 বছর আগে ছেলে মেয়ের হাতে অ্যান্ড্রয়েড টেলিফোন দেওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, স্কুলে যাচ্ছে, খবর নিতে হবে, তার একটা অ্যানালগ টেলিফোন দেয়। রাইট, কিন্তু আপনি অ্যান্ড্রয়েড টেলিফোন দিবেন, সেটা মিসইউজ করবেন। হ্যাঁ, ডিজার্ট নোটিস চলে আসবে। এই জন্য আপনি এগুলো খেয়াল রাখেন। আর যখন সে ইন্টারনেট ব্যবহার করবে, আপনার বাসায় ইন্টারনেট ব্যবহার করুক, আপনি দেখুন, এটা আপনি ব্যবহার করুন ইন্টারনেট। রাইট, এক্স্যাক্টলি। তাহলে এটা মিসইউজ কম হবে। রাইট, মিসইউজটা কম হবে, তো এইটা একটু মনে রাখতে হবে। রাইট। আর এখন আরেকটা হচ্ছে ডিজিটালাইজেশনের সুযোগে অনেকে সুযোগ নিচ্ছে, বিভিন্ন গুজব টুজব ছড়াচ্ছে। হ্যাঁ, এগুলো ছড়িয়ে টড়িয়ে সমাজের মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি করছে। এগুলোর ব্যাপারে যারা আমরা ইউজার আছি তারা বেশি সচেতন হওয়া লাগবে। আমি যখনই দেখলাম সাথে সাথে এটাকে ব্লক করতে হবে, তাকে জায়গার মতো জানা দিতে হবে, আমি ওইটা নিয়ে লাফালেতে হবে না, একটা গুজব নিয়ে। এগুলো কতগুলো জিনিস আছে, এগুলোর জন্য আমি ভালো জিনিসটাকে ফেলে দেবো না। আমি ময়লা জল আছে আমার বালতিতে,
আমি সেই জন্য ময়লা জলটা বালতি ফেলে দেবো না তো, রাইট এক্স্যাক্টলি। এখন আমরা বালতি কেন ফেলে দিচ্ছি? রাইট, ময়লা জল ফেলতে গিয়ে বালতি ফেলে দেবো, বালতি ফেলে দিলে হবে না, রাইট এক্স্যাক্টলি, যুক্তি নাই। তো এইগুলো মনে রাখতে হবে একটু সচেতনভাবে। আর সার্বিকভাবে সমাজে একটু অস্থিরতা আছে, ওইটার কারণে সব কিছুর মধ্যে আমরা খালি নেগেটিভ দিকটা খুঁজি, কিন্তু আমি মনে করি না ডিজিটাইজেশনের মধ্যে কোনো নেগেটিভ দিক আছে। নেগেটিভ দিক যেটা আছে এটা আমরা ওভারকাম করতে পারি, রাইট এক্স্যাক্টলি, এটা ওভারকাম করতে পারি ইন্টারনাল। আর আরেকটা নেগেটিভ দিক আছে যে এটাকে ইন্টারন্যাশনালি চক্রান্তকারীরা এটাকে ব্যবহার করছে, রাইট এক্স্যাক্টলি। সেই ক্ষেত্রে আমরা যারা মাইক্রো লেভেলে আছি আমাদের পক্ষে কিছু করা সম্ভব না। এটা বিটিআরসি উপরের দিকে যারা আছেন তারা এটা কিন্তু টেক কেয়ার করতে হবে, এরা টেক কেয়ার করলে এটার থেকে আমরা মুক্ত থাকবো, রাইট। তো সেই জন্যই বলবো যে এটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখন আমি এই বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে আছি, আমাকে আমার চৌহদ্দির মধ্যে ডিজিটাইজেশনের যে অ্যাডভান্টেজ এটা আমাকে বুঝতে হবে। যেমন আমি এখন আমার কোনো হাজিরা খাতার দরকার নেই, রাইট, আমি এটাকে ডিজিটাইজ করলে ঢোকার সময় সে সোয়াইপ করলে কার্ড আমার এখানে হয়ে যাচ্ছে, তাহলে এটা তো আমার অ্যাডভান্টেজ। আমি এটাকে ডিসঅ্যাডভান্টেজ কেন করবো? আমার অ্যাকাউন্ট সিস্টেমের মধ্যে যখন আমি ডিজিটাইজ করে দিচ্ছি, আমার একটা ভাউচারও কোনো দিক দিয়ে যেতে পারবে না। আমার অডিটের মধ্যে সময় লাগবে 3 দিন, রাইট এক্স্যাক্টলি, ম্যাক্সিমাম অডিট করতে আর সময় লাগবে না, রাইট এক্স্যাক্টলি। এইরকম অ্যাডভান্টেজ আমি একটা ইউনিভার্সিটিতে আমাকে জয়েন করার জন্য গিয়েছিলাম, আমি নাম বলবো না। ঘটনাটা কি, ওখানে ভাইস চ্যান্সেলর খুব প্রবীণ একজন প্রফেসর, উনি টাকা পয়সাগুলো ডাইরেক্ট গ্রহণ করেন, নগদ টাকা পয়সা নেয়। এখন তারা হিসাব খুঁজে পাচ্ছে না। তা আমাকে বললো যে আমাকে ভাইস চ্যান্সেলর জন্য অফার করা হয়েছিল, তা আমাকে এগুলো আমি জানতে চাইলাম কোন সিস্টেমটা কী। আমি বললাম ভাই এটা তো কোনো সিস্টেম হলো না, এটা কত 3 বছর আগের কথা বলছি আমি। নগদ কীভাবে টাকা গ্রহণ করে? আমি কেন নগদ টাকা নেব? আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিবে, আমি তো প্রত্যেক মিনিটে হিসাব দেখতে পাবো। ব্যাংকের স্টেটমেন্ট আমি ব্যাংকে যেতে হবে না, আমি এখানে বসে দেখবো, রাইট। কেন এটা হবে? আরও দেখলাম যে এরকম, আমি বললাম ভাই মাপ চাই, আমার পক্ষে আপনার এটা ঠিক করা সম্ভব হবে না, রাইট এক্স্যাক্টলি, জেল কাটবো না, আর আমি এগুলো করতে পারবো না, রাইট এক্স্যাক্টলি। ভিউয়ার্স, আমি আমার স্যাটেলাইটের শেষ পর্যায়ের মধ্যে চলে আসছি। আমি স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করছি, প্রফেসর তোফায়েল আহমেদ স্যার, আমাদের ভাইস চ্যান্সেলর ব্রিটেনিয়া ইউনিভার্সিটি। টেবিলটার শেষ প্রান্তে এসে যদি স্যার আপনার সম্পর্কে যদি আমাকে বলতে হয়, তাহলে আমাকে বলতে হবে আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার করতলে পলিমাটি সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। আমি একজন জ্ঞানী গুণী এবং একজন কিংবদন্তির টকশো তুলে ধরেছি, যিনি কিনা আমাদের ভাইস চ্যান্সেলর কুমিল্লা ব্রিটেনিয়া ইউনিভার্সিটির প্রফেসর তোফায়েল আহমেদ স্যার। আমি আপনার আমার স্যাটেলাইটের মাধ্যমে ব্রাইট নিউজ 99 চ্যানেল থেকে আপনার টেবিল টকশোতে মূল কনসেপ্টগুলি তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ, আর দর্শকদের ধন্যবাদ। ভিউয়ার্স, আমার স্যাটেলাইটের সামনে এবং স্যাটেলাইটের বাইরে যারা আছেন, আপনারা আজ রাত 10:15 আমাদের আলোকিত কিংবদন্তি প্রফেসর তোফায়েল আহমেদ স্যারের সাক্ষাৎকারটি আপনারা দেখে নেন, টকশোটি দেখে নেন। যতদিন আমাদের পদ্মা মেঘনা যমুনা গড়ি আছে, আপনারা আমাদের ওয়েবসাইটে চলে যেতে পারেন www.brightnews99.com, এবং প্রয়োজনে আমাদের ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল থেকে আপনারা শেয়ার করেন, কমেন্টস করেন আলোকিত মানুষের প্রতিধ্বনিগুলি বাস্তবে রূপ দেয়, তাহলে আমাদের সোনার বাংলাদেশ সামনে দিকে চলে আসবে। ধন্যবাদ স্যার। আর এখানে চেয়ারম্যান স্যার থেকে শুরু করে এবং যারা আছেন স্টুডেন্ট অভিভাবক সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি বিদায় রেখে যাচ্ছি। আমি সাংবাদিক ফরাদ, ব্রাইট নিউজ 99 চ্যানেল।